বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রহমান। শুরুতে দেখে নেব আজ কি থাকছে। নতুন দল এনসিপিকে ঘিরে বাড়ছে বিতর্ক, অভিযোগ। নতুন বন্দোবস্তের কথা বলা দলটি কি পুরনো রাজনৈতিক দলগুলোর পথেই হাঁটছে? গত 8 মাসে আত্মপ্রকাশ করেছে 22টি রাজনৈতিক দল ও 4টি প্ল্যাটফর্ম। উদ্দেশ্য কি? এসব নিয়ে বাংলাদেশ ট্রেন্ডিং সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এস এম শামীম রেজা। তার কথা তো শুনবই, একই সাথে আপনাদের মতামত জানাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন #বাংলাদেশ ট্রেন্ডিং। যুক্ত থাকুন বিবিসি বাংলার ফেসবুক, এক্স বা টুইটার এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে। আত্মপ্রকাশের 2 মাস না পেরোতেই বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। আলোচিত হবার পেছনে রাজনৈতিক কারণ যেমন রয়েছে, তেমনি রয়েছে কোনো কোনো নেতার বক্তব্য বা ব্যক্তিগত কর্মকাণ্ড। ফলে প্রশ্ন উঠছে, মৌলিক পরিবর্তনের অঙ্গীকার করা দলটি নিজেই কি প্রচলিত রাজনীতির ধারক বাহক হয়ে উঠছে? রাজনীতিতে গুণগত পরিবর্তন কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়ে গত ফেব্রুয়ারির শেষে আত্মপ্রকাশ ঘটে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির। তবে আত্মপ্রকাশের পরপরই দলের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠে। গেল মার্চে দলটির শীর্ষ নেতা সার্জিস আলমের নিজ এলাকায় বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন দেওয়ার বিষয়টি নিয়ে নানা সমালোচনা দেখা যায়। গত 9 এপ্রিল হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম দুদক চেয়ারম্যানের সাথে দেখা করার বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়। গত বছরের শেষের দিকে পাঠ্য বই ছাপানোর কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। যদিও ওইসব নেতাদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তারা বরাবরই অস্বীকার করে আসছেন। দুদকের যাওয়াটি স্পেসিফিকভাবে তেনারা ব্যাখ্যা করছেন, শোডাউনের বিষয়ে তিনি ফোরামে ব্যাখ্যা করছেন। আর ওনার বিষয়ে যে বিষয়টি আমরা দেখেছিলাম, একটি গণমাধ্যম একটি নিউজ করেছিল, আর সেই জায়গা থেকে তিনি তার বিষয়টি সংবাদ সম্মেলন করে অবস্থান জানিয়েছেন। তারপর আমাদের দলীয় ফোরাম থেকে আমাদের সামনের যে কমিটি হবে সেখান থেকে দলীয়ভাবে এটা তদন্ত করা হবে। এছাড়াও সচিবালয় সহ দেশের বিভিন্ন জায়গায় নিয়োগ, বদলি, বাণিজ্য কিংবা চাঁদাবাজির মতো অভিযোগ উঠছে দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কোনো কোনো নেতার স্ট্যাটাস নিয়ে গত 2 মাসে নানা বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশে গত 3 দশকে বেশ কিছু রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে নতুন এই দলটিকে ঘিরে যে প্রত্যাশা ছিল তার কতটুকু পূরণ হচ্ছে সেই প্রশ্ন উঠছে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকেও। এনসিপি প্রতিষ্ঠা হওয়ার আগ থেকে তারা বলে আসছিল যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আগাবো, কিন্তু যা দেখছি যে এই দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আদৌ কি সম্ভব। ভবিষ্যতে তারা যদি একটু ভালো দিক যায় তাহলে বোঝা যাবে আসলে সেই দলটা কতটুকু ভালো দেশের জন্য বা আমাদের গতানুগতিক মানুষের জন্য। আশা করব যে তাদের রাজনীতি হবে জবাবদিহিতামূলক রাজনীতি। তারা চাবে জনগণের কল্যাণ, জনগণের যে প্রত্যাশা থাকে একটি রাজনৈতিক দলের কাছ থেকে সেগুলো তারা যথাযথভাবে পূরণ করবে। শীর্ষ কয়েকজন নেতাসহ দেশের বিভিন্ন জায়গায় এনসিপি নেতাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো সামনে আসার পর গত শুক্রবার দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ওইসব নেতাদের উপস্থিতিতেই অভিযোগগুলো নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা দরকার। সেই গণতান্ত্রিক চর্চা শুধুমাত্র জাতীয় রাজনীতির ক্ষেত্রে না, সেই গণতন্ত্রের চর্চা, স্বচ্ছতা, জবাবদিহিতার এগুলোর চর্চা দলের অভ্যন্তরেও প্রয়োজন। আমরা কিন্তু বলেছি যে রাজনৈতিক দলগুলো নিজেদের ভিতরেও সংস্কার করা প্রয়োজন। তো অন্য দলকে আমরা যে সংস্কারের কথা বলছি আমরা নিজেরাও সেটা চর্চা করতে চাই। এসব অভিযোগ ও শীর্ষ নেতৃত্বের নানা কর্মকাণ্ডের বিষয়গুলো নিয়ে অসন্তোষ আছে দলটির শীর্ষ নেতৃত্বেরও। এ নিয়ে কথা হয় দলীয় প্রধান নাহিদ ইসলামের সাথে। আমরা তো সেই জবাবদিহিতার সংস্কৃতি চালু করছি এবং এটা পুরনো রাজনৈতিক সংস্কৃতির উপাদান আমাদের ভিতর আসার চেষ্টা করছে, কারো কারোর ভিতর দেখা দিচ্ছে আমরা তো, এবং আমরা সেটাকে জবাবদিহিতার আওতায় আনছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। তবে মিস্টার ইসলামের অভিযোগ এনসিপির বিরুদ্ধে কিছু অপপ্রচারও হচ্ছে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে, যে কারণে বিভিন্ন অভিযোগ ও অপরাধ তদন্তে দলের পক্ষ থেকে একটি কমিটিও গঠন করা হয়েছে। আমরা দেখছি অপপ্রচার বিভিন্ন জায়গায় আসলে হচ্ছে। একটা অভিযোগ সেল আমরা তৈরি করছি যাতে আমাদের বিরুদ্ধে যে কোনো আর্থিক বা চাঁদাবাজি এই ধরনের যদি কারো অভিযোগ থাকে, প্রমাণ থাকে, তারা যদি আমাদের কাছে সেটা পৌঁছায় আমরা সেটার ব্যবস্থা নিব। আর দলীয় অভ্যন্তরীণ যে শৃঙ্খলা তদন্ত কমিটি সেটিও হবে, যেই
কমিটির মাধ্যমে আমরা আমাদের দলীয় শৃঙ্খলা এবং অভিযোগগুলো নিরসন করব। এই সংকট কাটিয়ে শিগগিরই নানা কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশ্বাস দিচ্ছে ছাত্রদের নতুন এই রাজনৈতিক দলটি। মুকিমুল আহসান, বিবিসি বাংলা, ঢাকা। মুকিমুল হাসানের প্রতিবেদনটি দেখছিলাম, সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এস এম শামীম রেজা। অভ্যুত্থানের পর সেই আন্দোলনের নেতৃত্বদানকারীদের একটি দল, সেই বিবেচনায় বাংলাদেশ এই দলটিকে কেন্দ্র করে বিশেষ প্রত্যাশা তৈরি হওয়া হয়তো স্বাভাবিক, কিন্তু দলটি নিজেদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারলো না কেন বা থাকতে পারলো না কেন? দেখুন, দলটা পুরনো রীতিতে হাঁটছে কিনা বা পুরনো পথে হাঁটছে কিনা এরকম কনক্লুসিভ রিমার্ক এখনই করা যাবে না। তবে যে কিছু কিছু কর্মকাণ্ড আমাদেরকে এমন ধারণাও কিন্তু দিচ্ছে যে সমস্ত যে বন্দোবস্তের কথা তারা বলেছিলেন, যে পরিবর্তনের কথা বলেছিলেন, সেই বন্দোবস্ত বা পরিবর্তনের ধারণাকে রেখে একটা রাজনৈতিক দল গঠন করে এগিয়ে যাওয়ার পথে তারা অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। যেমন শুরুতেই যে প্রসঙ্গ উঠেছে খরচের হিসাব দেওয়া, বাংলাদেশের অত্যন্ত আলোচিত একটা বিষয়, যে কোথা থেকে টাকা পয়সা আসে এই আয়োজন করা, সভা সমিতি করা, নিজেদের চলা, অফিস চালানো, এটা বিভিন্ন সময় বললেও এখন পর্যন্ত কিন্তু তারা তাদের প্রতি অত্যন্ত হয়তো ভালোবেসে কেউ দিচ্ছেন। এর বাইরে খুব সুনির্দিষ্ট কিন্তু উত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। আপনি যদি তাদের বক্তব্যগুলো দেখেন, যেমন যে দু তিনটা আপনারাও দেখালেন, একটা হলো অত্যন্ত হুমকি সুরে কথা বলা। অতি সম্প্রতি একটা পোস্টে দেখা গেছে যে ভাষায় কথা বলা হয়েছিল, রাজনৈতিকভাবে কোনো সংস্কৃতিতেই এই ধরনের ভাষা গ্রহণযোগ্য না। অনেকটা আপনার একেবারে হুমকি দিয়ে যে আপনি কিছু না করলে আপনার সব কিছু প্রকাশ করে দেব, বলে দেব, এইটা একটা রাজনৈতিক দলের ভাষা বা কর্মকাণ্ড হতে পারে না। সেনাবাহিনীর সঙ্গে একটা রীতিমতো অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছিল, সেটা বাস্তবে কি ঘটেছে না ঘটেছে সেটা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। কিন্তু কেবল সেনাবাহিনীর সঙ্গে নয়, গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত সবগুলো পক্ষশক্তির মধ্যে যে একটা ঐক্যের জায়গা ছিল, সেগুলো অনেক অস্বস্তি, অনেক টানাপোড়েন। এমনিতেই দেখুন, যখন আপনি একটা রাজনৈতিক দল তৈরি করবেন তখন অভ্যুত্থানে যুক্ত থাকা সবার সঙ্গে কিন্তু আর আপনার সম্পর্ক থাকবে না, কারণ তখন আপনি রাজনৈতিক দল। সম্ভবত এনসিপির এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এবং যারা এনসিপির সমর্থক আছেন বা সমর্থক হতে চান, যে সে এখন একটা রাজনৈতিক দল এবং সে শুধুমাত্র অভ্যুত্থানের একটা অর্গানিক একটা গোষ্ঠী না, যে অনেক মত পথের মানুষ এসে একটা অভ্যুত্থান করেছে। আপনি যখনই একটা রাজনৈতিক দলে যাচ্ছেন তখন আপনার মেরুকরণ ঘটে গেছে, এবং এনসিপি ওই অর্থে একটা মেরুকরণকৃত একটা দল, যে তার কিছু এজেন্ডা আছে, সেটা যে কোনো বক্তব্যই সেটা রাজনৈতিক বক্তব্য হিসেবে গ্রহণ করা হবে। অতএব আপনি কাউকে হুমকি দিয়ে কথা বলছেন, আপনি বলছেন, যেমন ধরুন একজন বলছেন যে এই সরকার আরো এত বছর থেকে গেলে, এটা তো আপনার বক্তব্য না বা আপনার হওয়া উচিত না, কিংবা একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে আপনার কি আলাপ আলোচনা হয়েছে সেটা খুব অস্পষ্ট তথ্য আপনি দিচ্ছেন। এর বাইরে খরচের কথা তো আমরা বললাম, তারও বাইরে বিচিত্র যে অভিযোগগুলো উঠছে, সেই অভিযোগগুলো এত অল্প সময়ের মধ্যে ওঠাটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা। এবং একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার এর মধ্যে, এই দলটির মধ্যে অনেক তরুণ নেতৃত্ব আছেন যারা আসলে আগে অন্য দলের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ সময়। তারা বলছেন যে তারা বিশেষ পরিস্থিতিতে নিজেদের অবস্থান মূল্যায়ন করে তারা পরবর্তীতে শিক্ষার্থী আন্দোলনে যোগ দিয়েছেন বা তরুণদের আন্দোলনে যোগ দিয়েছেন। এটাও কিন্তু এই দলটার জন্য একটা বড় চ্যালেঞ্জ, যে তারা আসলে কি চান এবং তাদের সবাইকে নিয়ে তারা আসলে একীভূত একটা আদর্শ ভিত্তিক নতুন বন্দোবস্তের দল তৈরি করতে সক্ষম কিনা। কিছুটা আভাস দিয়েছেন নাহিদ, যে যেমন অন্য দলের ক্ষেত্রে তারা সংস্কারের কথা বলছেন, কিন্তু এই সংস্কার একটা এখনো যার নিবন্ধন হয়নি, গঠনতন্ত্র এখনো স্পষ্ট না, এরকম একটা দলের পক্ষে হঠাৎ করে একটা সংস্কারে যাওয়াটাও খুব কঠিন কাজ। সেই বিবেচনায় সাম্প্রতিক ঘটনা প্রবাহগুলো যেমন করে আপনি উদাহরণে আনছেন, গুণগত পরিবর্তনের ইঙ্গিত কতটা দেখেন? কোনো একটি সংগঠনের বদৌলতে কতটা পরিবর্তন? আমি কিছু ভালো জিনিস অবশ্যই দেখি, যেমন একটা হলো যে তারা স্বীকার করছেন যে তাদের মধ্যে কিছু অস্বস্তিকর অবস্থা তৈরি হচ্ছে, কেউ কেউ তাদেরকে এই ধরনের বিপদে ফেলছেন, তাদের ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন। একেবারে তরুণদের দল, নতুন দল, সে যে ব্যবস্থা নিতে পারছে এটা কিন্তু একটা ইতিবাচক বিষয়। একই সঙ্গে তারা যে একটা সেল গঠন করছেন বা বলছেন, অভিযোগগুলো তারা নিচ্ছেন, অভিযোগগুলো তারা অস্বীকার করছেন না যে অভিযোগ একেবারে ঘটেনি। আবার তাদের কিছু রাজনৈতিক এজেন্ডা আমরা সামনে দেখছি, তার সঙ্গে অন্য বড় দলগুলো হয়তো একমত না, সংবিধানের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে, এগুলো যে একটা দল সামনের দিকে নিয়ে যেতে পারছে এতগুলো সমালোচনার মধ্যে, সেটা আমি ইতিবাচকভাবে দেখি। কিন্তু কিছুটা হলে পুরনো উপাদান কিন্তু থেকে যাচ্ছে, যে সবাই বোধহয় আমাদের শত্রু, প্রত্যেকে বোধহয় আমাদেরকে একঘরে করবার চেষ্টা করছে, এগুলো পুরনো রাজনৈতিক বক্তব্য। আসল কথা নিজেদের এই মুহূর্তে গুছিয়ে আনা, বহুমতের যাদের মানুষ আছে তাদেরকে একটা এজেন্ডায় আনা, এবং এর মধ্যে একটা বিশেষ পরিস্থিতি, নির্বাচন, সেটির দিকে আসলে একরকম করে তাদের যারা এখনকার প্রতিপক্ষ তারা চোখ রাখছে, ফলে তাদেরকে হয়তো সেই প্রতিযোগিতায় নামতে হবে আজ বা কাল। এটা খুবই স্বাভাবিক, এবং আপনি যে প্রসঙ্গ তুলেছেন সেটা আসলে লুকিয়ে রাখবার কোনো কিছু নেই। যেমন ধরুন, নির্বাচনী প্রক্রিয়া যত প্রলম্বিত হবে
তত নতুন তৈরি হওয়া দলগুলোর জন্য সুবিধা, পুরনো দলগুলোর জন্য একটু অসুবিধা, কারণ পুরনো দলগুলো নানান রকম সমস্যায় থাকে, সেই সমস্যাগুলো বাড়তে থাকে। কিন্তু নতুন দল যদি বিভিন্ন বক্তব্যের মধ্যে কর্মকাণ্ডের মাধ্যমে সমর্থন, তার তো সমর্থন এখনো আছে, সরকারের প্রতি তার সমর্থন আছে, এখনো মাঠে অন্তত 3টা তার এক ধরনের নাগরিক ধরনের তার প্ল্যাটফর্ম তার রয়েছে, বৈষম্য বিরোধী, যে আমি বৃহৎ অর্থে বলি। তো সবকিছু মিলে যদি জনগণের কাছে প্রতীয়মান হয় যে না, তার আসলে এই নির্বাচন প্রলম্বিত হওয়ার সাথে তারও স্বার্থযুক্ত, বা আমি শুধু এনসিপির কথা বলছি না, এনসিপির মতো অন্যদের যুক্ত, তখন কিন্তু আবার সে ভিন্ন ব্যাখ্যার মধ্যে পড়বে। আচ্ছা, নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আম জনতা পার্টি, এমন অন্তত 26টি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে। গত বছরের 5ই অগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে গত 8 মাসে একের পর এক রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের খবর এসেছে, কিন্তু কজনই বা জানে দলগুলোর নাম? আর হঠাৎ করে এত এত নতুন দল আসার কারণটাই বা কি, জানার চেষ্টা করেছেন বিবিসির তানহা তাসনিম। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি ছাড়াও গত 8 মাসে 2 ডজনেরও বেশি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। তেমনই একটি দল বাংলাদেশ আম জনতা পার্টি, যার প্রধান ডেস্টিনির রফিকুল আমিন। অর্থ পাচার ও ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের মামলায় 12 বছর কারাভোগের পর গত 15ই জানুয়ারি জেল থেকে বের হবার 3 মাসের মাথায় নতুন এই দল নিয়ে হাজির হন তিনি। যেদিন হাসিনা পালিয়ে গেল তারপরের থেকে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই কয়দিন ঢাকা জেল খালি হয়ে গেছে, মানুষ সারা দিন রাত ছেড়ে দিছে। আমি জিজ্ঞেস করলাম এত লোকের জামিন কিভাবে হইলো? বলো না জামিন হয়নি তো, এগুলো রাজনৈতিক বিবেচনায় ছেড়ে দেওয়া হচ্ছে। আমি তখন সুপার সাহেবের কাছে দৌড়াই গেলাম যে আমি তো এত বছর আটকে আছি, আমাকে ছাড়েন 12 বছর। বলে আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না, আপনি যদি অন্তত হরকাতুল জিহাদও করতেন, আপনি যদি আনসারুল্লাহ বাংলা টিমও করতেন, তাও আপনাকে আমি ছেড়ে দিতাম। মানে ওনারা রাজনৈতিক লেভেল থাকলে ছেড়ে দিবে জেল কর্তৃপক্ষ। আমার এই রাজনৈতিক মঞ্চ হচ্ছে মাধ্যম, যার মাধ্যমে আমি আমার ন্যায় বিচারের কথা, আমার জুলুমের কথা সব আমি পৌঁছাবো আপনার সেই যখন যে প্রশাসক থাকবে, যে রাষ্ট্র শাসন করবে, তার কাছে। তার দলসহ গত 8 মাসে অন্তত 22টি রাজনৈতিক দল ও 4টি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশের খবর এসেছে গণমাধ্যমে, যার মধ্যে গত বছর 11টি আর চলতি বছরের প্রথম 4 মাসে আরও 11টি দল গঠিত হয়েছে। রাজনীতিতে আসা নতুন দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব নিয়ে আলোচনায় রয়েছে এনসিপি, যার নিবন্ধন পায়নি এখনো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নামক যে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দলটি তৈরি হয়েছে, সেগুলো বর্তমানে সচল আছে। রাজনৈতিক দলের পাশাপাশি প্ল্যাটফর্মগুলো থেকে আরও নতুন সংগঠন হয়েছে এবং হতে যাচ্ছে। কিন্তু নতুন এসব দল আর প্ল্যাটফর্ম সম্পর্কে সাধারণ মানুষ কতটা জানে? এনসিপি গণতান্ত্রিক কি পার্টি, একটা এই দুইটা বড় জোর। আমি আমজনতা বলতে তো বাংলাদেশের সবাইকেই বুঝি, কিন্তু এটা আবার দল জানি না। বাংলাদেশে মনে করেন 10 জন দল করুন, যা এলে দলের কোনো বাংলাদেশের সবাই না করে যার যার মতো খালি দল বানাইতেছে আর করতেছে, এলে কোনো এস্টিমেট আছে? এলে দল আমরা ব্যানগিরালারা বানাইতে পারি? মিছিল খালি মিছিল, তাও জানি না। স্টুডেন্টদের যে সংগঠনটা হলো, তার বাদে ওইভাবে মানে মুখ্য যে জিনিসগুলো চোখে পড়ার মতো ওইভাবে কোনো কিছু দেখা হয়নি। এই বিষয়ে আসলে সঠিক ধারণা নেই, অতটা খেয়াল করা হয় না। বিএনপি জামাত আওয়ামী লীগ থেকে বের অনেক দলগুলো হয়েছে, সেসব দল কিন্তু পরবর্তীতে টিকে নাই। বাংলাদেশে বর্তমানে 50টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও এর মধ্যে বেশিরভাগের নামই কেউ জানে না। তার উপর অভ্যুত্থানের পর হিড়িক লেগেছে নতুন দল গঠনের, ফলে এত কম সময়ে এতগুলো দলের আত্মপ্রকাশ নিয়েও স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন, এই ধরনের দল তৈরির প্রবণতা দেখা গিয়েছিল এরশাদের আমলেও। আমরা দেখেছি এর আগেও যখন নির্বাচনের গন্ধ এসে নাকে লাগে, তখন এরকম হঠাৎ করে অনেক নতুন নতুন দল গজিয়ে ওঠে, ব্যাঙের ছাতার মতন। এদের অনেকেরই কোনো মানে হদিস নেই, যেহেতু প্রত্যেকেই চায় যে একটা পার্টি উঠবে, তারপর সেটার নেতা হবে, এই জন্য তারা এগুলো করে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্য এসব দল তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে সবার মধ্যে, সেটা হলো যে রাজনীতি করলে খুব দ্রুত লাভবান হওয়া যায়, রাজনীতি করলে খুব দ্রুত টাকা পয়সা কামানো যায়, আর ব্যক্তিগত প্রভাবটাকে আপনার খাটানো যায়, এটা হচ্ছে এটার মানে ভিতরের উদ্দেশ্য আর কি। এখন বাইরে আসলে এটা কতটুকু আদর্শবাদ, আসলে এটার পিছনে কোনো আদর্শবাদের কোনো প্রভাব
আছে কিনা, বা থাকলেও সেটা খুব মিনিমাম। কিন্তু মূল যেটা সেটা হচ্ছে এটার পেছনে একটা রাজনৈতিক অর্থনীতির বিষয় জড়িত আছে। নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আপাতদৃষ্টিতে গণতান্ত্রিক চর্চার সাথে যুক্ত করা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই তা স্বার্থ ও ক্ষমতা চর্চার একটি রূপ বলেই মত বিশ্লেষকদের। একই সঙ্গে ভোটের সময় জোট রাজনীতিও এই প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখে বলেও মনে করেন অনেকে। তবে বাংলাদেশের অতীত ইতিহাস বলছে অনেক দল এলেও তাদের মধ্যে খুব কম সংখ্যকই দিন শেষে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। তানহা তাসনিম, বিবিসি বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামীম রেজা। ডক্টর শামীম রেজা, ডজন ডজন দল করার এই প্রবণতাকে কিভাবে দেখেন এবং এটা বাংলাদেশের রাজনীতিতে কতটা মূল্য সংযোজন করতে পারবে বলে মনে করেন? যেমন মহিউদ্দিন আহমেদ যে কথা বলছিলেন, এটা কিন্তু আরেকটু পুরনো। যেমন জিয়াউর রহমান সাহেবের সময় যখন তাদের ভাষায় বহুদলীয় গণতন্ত্র তারা চালু করলেন, তখন রাষ্ট্রপতি নির্বাচনে 100 জনের বেশি প্রার্থী হয়েছিলেন, পরে বাছাই করে বোধহয় 80 জনের মতো এরকম ছিল। আপনাকে খুব সহজ মনে হয় যে 70 দশকের শেষ ভাগে 100 জনের উপরে প্রার্থী মানুষের রাষ্ট্রপতি হতে চান। নতুন না মোটেই প্রবণতা, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তার আগে এটা রাজনৈতিক হাস্যরসেরও যোগান দিচ্ছে আমাদের কোনো কোনো ক্ষেত্রে নামের কারণে। যদিও এটা নিয়ে হাস্যরস করবার সুযোগ নেই, আমরা যদি সিরিয়াস নোটে এটাকে মূল্যায়ন করতে চাই, আপনি যে প্রশ্ন করলেন এখন সেগুলো কেন করে, কোনো কোনো ক্ষেত্রে এটা একটা প্রভাব, আপনার একটা প্রভাব সৃষ্টির জন্য আপনি করে রাখছেন। এবং সেটা কারা প্রভাব সৃষ্টি করতেছে? বিভিন্ন গোষ্ঠী আছে এর মধ্যে, একদম ধর্মগোষ্ঠী থেকে শুরু করে, বাণিজ্য গোষ্ঠী থেকে শুরু করে, রাজনৈতিক গোষ্ঠী থেকে শুরু করে, এমনকি বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়েছেন কিংবা অপরাধে দণ্ডিত হতে পারেন, অভিযোগ আসতে পারে। সবচেয়ে ভালো হলো একটা দল যদি থাকে, তাহলে সে আপনার একটা প্রেসার গ্রুপ করার বদলে একটা রাজনৈতিক দল করে, প্রেসার গ্রুপ না করে আপনি একটা রাজনৈতিক দল করে ফেললেন এবং সেই দলটা আপনার একটা ক্ষমতার একটা কাঠামো হিসেবে কাজ করলো। আপনার কোনো অফিসের প্রয়োজন নেই, কোনো লোকবলের প্রয়োজন নেই, আপনি হয়তো কিছু টাকা পয়সা দিয়ে রাখেন। মাঝে মধ্যে দেখবেন ঢাকা শহরে অসংখ্য দেওয়ালে পোস্টার থাকে, আপনি তাদেরকে চেনেন না। আসুন পেশাজীবীদের, অসংখ্য পেশাজীবী কিন্তু রাজনৈতিক মতো দলের মতো আপনি নাম পাবেন। শ্রমিক সংগঠনগুলোর মধ্যে দেখা যায়, বিভিন্ন মেট্রোর পিলারে দেখবেন, দেওয়ালে দেখবেন, আপনি জেলা শহর উপজেলা শহরে দেখবেন, এদেরকে আপনি কোনোদিন দেখেননি বা চেনেননি। এরা নিজেদের প্রভাব সৃষ্টির জন্য এরকম একটা দল গঠন করতে চান। এরকম বিভিন্ন শ্রেণীতে আপনি ভাগ করতে পারবেন যারা নাম সর্বস্ব একটা দল রেখেছে। এবার দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, এদের সবার কি নিবন্ধন আছে? সবার কিন্তু নিবন্ধন নাই এই মুহূর্তে। এমনকি যে নিবন্ধিত 50টি রাজনৈতিক দল রয়েছে তাদেরকে আপনি চিনবেন না। যেমন তারা ধরুন তাদেরকে আপনি কখনো, যদি স্থানীয় সরকার নির্বাচন আছে সেখানে আপনি তাদেরকে পাবেন না, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আপনি তাদেরকে পাবেন না, তাদের কোনো অফিস খুঁজে পাবেন না, তাদের কাঠামো পাবেন না। যেমন বড় দলগুলোকে আপনি প্রশ্ন করেন যে তোমার অধিবেশন হয় না কেন, কনভেনশন হয় না কেন, ইত্যাদি ইত্যাদি, এটা একদলীয় হচ্ছে কিনা, পরিবারের মধ্যে আটকে থাকছে কিনা। এই দলগুলোকে কিন্তু আপনি বা আমি কখনো প্রশ্ন করি না, কারণ প্রশ্ন করার মতো অবস্থানেই সে নাই। এখন এবার যে নিবন্ধন পাওয়ার আশায়, ধরুন তাও তো সব মিলে 70-80টা হবে, আগে কিছু আবেদন পড়েছে এবং তারিখ বাড়ানোর পর আরো কিছু আবেদন করবে। নামগুলো আমাদের বেশ কৌতূহল জাগাচ্ছে। আপনি যদি এটা রাজনীতির চোখ দিয়ে দেখেন বা বিশ্লেষণের চোখ দিয়ে দেখেন, তাহলে আপনি খেয়াল করবেন এগুলো রাজনৈতিক দলের পর্যায়েও যেতে পারছে না। হয়তো সেটা ক্যাম্পেইন ছিল বা একটা প্ল্যাটফর্ম ছিল, কোন একটা বিষয় নিয়ে তার একটা সামাজিক প্রচার অভিযান আছে বা কোনো কিছু আছে বিভিন্ন গোষ্ঠীর, সে ওই দলটাকে একটু কাটছাট করে 2-3 শব্দের মধ্যে নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করতে চাইছে। এবং এই একই ঘটনা ঘটবে পরবর্তীতে কি হয়। আপনি দেখবেন যে নিবন্ধন পায়নি এমন অনেকেও কিন্তু বেশ জানান দিয়ে রাজনীতি করেন। আমাদের মধ্যে এমন কিছু দল আছে যে যাদেরকে বিগত সরকারের সময় তারা নিবন্ধন পাননি, তাদেরকে নিবন্ধন দেননি, কিন্তু তারা বেশ সক্রিয়। এই সক্রিয়তা কি রাজনীতিতে কোনো প্রভাব রাখে, অর্থাৎ স্পষ্ট প্রভাব রাখে কিনা? যে দল হয়তো বড় না, কিন্তু ওই একজন নেতার প্রভাব জাতীয় রাজনীতি বা সাধারণ মানুষের মনে কিছু রেখাপাত করে। আমাদের নগর ভিত্তিক কিছু দল আছে যাদের হয়তো নিবন্ধন তাদের কপালে জোটেনি নানান বিবেচনায়, কিন্তু তারা শহরে খুব তৎপর। বিশেষ করে বলে এক কেন্দ্রিক দেশ, একটাই আপনার রাজধানী শহর, এখানে কোনো প্রদেশ নাই, অতএব এখানে সে সরব। এবং কোনো কোনো ক্ষেত্রে তাকে বিভিন্ন খুবই গণমাধ্যমে অংশ নিতে দেখা যায়, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ দেখা যায়, নাগরিক সমাজে দেখা যায়। এমনকি এই নতুন অরাজনৈতিক সরকারের সময় বিভিন্ন ফোরামে তাদেরকে দেখবেন। ঢাকার বাইরে তাদের কোনো সাংগঠনিক কর্মতৎপরতা আপনি দেখাতে পারবেন। আবার নিবন্ধন পেয়েছেন, কিন্তু দেখবেন যে পরিবারের বাবা বা ছেলের মধ্যে সেটা আটকে আছে, অল্প কয়েকজন মানুষের মধ্যে। অথবা বড় দলে ছিল, বিরোধ হয়েছে, আপনি জায়গা করতে পারেননি, আপনি ভেঙে এসে আর একটা দল করেছেন, সেটা কিন্তু এদের থেকে একটু আলাদা। অতএব একটা অদ্ভুত প্রবণতা যে কেউ আছে প্ল্যাটফর্মের মতো, কেউ আছেন ক্যাম্পেইনের মতো, কেউ এটা ক্ষমতার জন্য, কেউ প্রভাবের জন্য, কেউ আইডেন্টিটির জন্য অনেক সময় দল করেন বাংলাদেশে। যে একটা হয়তো ধর্মীয় কারণে, সাংস্কৃতিক কারণে, গোষ্ঠীগত কারণে আপনি মনে করছেন আপনার একটা পরিচয় দরকার,
আপনি অন্য পরিচয় করতে পারছেন না, রাজনৈতিক দল যদি পাওয়া যায়। এই জায়গায় ব্যাপারটা মানে এভাবেও দেখা যায় না, যেমন কোথাও দেখা গেছে সাবেক সেনা কর্মকর্তারা হয়তো দল করেছেন, হিন্দু ধর্মীয় প্রতিনিধি আছেন এমন তারা আলাদা দল করেছেন, ফলে তাদের মধ্যে এই প্রবণতা যে মূল যে দলগুলো অর্থাৎ প্রধান যে রাজনৈতিক দলগুলো অর্থে বাংলাদেশের ক্ষমতার প্রতিযোগিতার রাজনীতিতে তাদের কাছে তাদের কণ্ঠস্বর ঠিকঠাক পৌঁছচ্ছে না বা তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে না, ফলে তারা অন্য কোনো এখানে এই জায়গাটা খুব কৌতূহল জায়গা নিয়ে, সেটা হলো যে এই যে সব মিলে ধরুন 50টি আছে, আপনি যদি দ্বিদলীয় ব্যবস্থার বাইরেও যান, আপনি 3টা 4টা 5টা আমি ধরলাম যে প্রধান দল বাম সংগঠনগুলোর সঙ্গে বা আরো একটু বাড়ান, বাকি 40টা দলকে আপনি চিনতে পারছেন না, চিহ্নিত করতে পারছেন না। এবার যারা আবেদন করেছে যদি তার 50% তারা পেয়ে যায়, শখানেক রাজনৈতিক দল বাংলাদেশ হয় যেখানে প্রদেশ নাই, যেখানে কোনো আঞ্চলিক দল নাই। মনে রাখতে হবে ভারতের মতো দেশে আঞ্চলিক দল অত্যন্ত গুরুত্বপূর্ণ, মালয়েশিয়ার মতো ছোট জনগোষ্ঠীর দেশ কিন্তু আঞ্চলিক দল খুবই গুরুত্বপূর্ণ, সেখানে সরকার গঠন বা অন্যান্য ক্ষমতার কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে তার কোনো প্রবণতা বা কোনো কন্ডিশন এখানে থাকে না। তাহলে এই দলগুলো কি কাজ করে, শেষ যে উত্তরটা এখানে দেবে এই প্রসঙ্গে, এরা অনেক সময় বড় দলের সহায়ক হিসাবেও কাজ করে। আচ্ছা, বড় দলের ছোট ছোট বিভিন্ন উইংস থাকে, তার হয়তো সংগঠন সে না, কিন্তু সে কোনো না কোনো ভাবে তাদেরকে বড় দলের জোট আরেকটা নতুন ব্যানার, আরেকটা নতুন আমি আপনার সঙ্গে আছি। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় দল বিশেষ রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছেন না, তখন এই দলগুলোকে সমর্থন দেয়। এর বাইরে তো বিশেষ ছত্রছায়া, সেটা 11-11 সময় দেখেছি, গত নির্বাচনের সময় আমরা দেখেছি, এটা বা এরশাদ সাহেবের সময় আমরা দেখেছি। যখনই এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তখন আমাদের দেশে সবাই একটা রাজনৈতিক দল চায়। অর্থাৎ বিশেষ পরিস্থিতির বাস্তবতায় উদ্ভব ঘটে একরকম বলা চলে এক ধরনের। কিন্তু যে প্রসঙ্গটা আপনি করেছিলেন যে তাতে রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয় কিনা, আমার কথার উত্তর হচ্ছে যে তাতে গণতান্ত্রিক সংস্কৃতির বিশেষ কোনো পরিচয় বহন করে না। রাজনৈতিক চর্চার ক্ষেত্রেও এটা এখন পর্যন্ত কোনো পরিবর্তন এখনো আনবে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ ইসলাম শামীম রেজা সময় দেওয়ার জন্য বাংলাদেশ ট্রেন্ডিংয়ে। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। এক বিবৃতিতে ভ্যাটিকান জানায় 21 এপ্রিল ইস্টার সোমবার ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান তিনি। তার বয়স ছিল 88 বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস। পোপ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তার নাম ছিল জর্জ মারিও বার্গোগ্লিও। পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর 2013 সালের মার্চে কার্ডিনাল বার্গোগ্লিওকে তার উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়। আর্জেন্টিনার বুয়েনোস এয়ারেসে জন্ম বার্গোগ্লিও, দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে আসা প্রথম পোপ। দর্শক, এই ছিল বাংলাদেশ ট্রেন্ডিংয়ে। ট্রেন্ডে থাকতে যুক্ত থাকুন বিবিসি বাংলার ফেসবুক, এক্স বা টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সৌমিত্র শুভ্র লগ আউট করছি বাংলাদেশ ট্রেন্ডিং থেকে। আজ এ পর্যন্তই। সবসময় বিবিসি বাংলার সঙ্গে যুক্ত থাকুন আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন।